মানব সভ্যতার ইতিহাসে এবং বিশেষ করে পারস্য সাম্রাজ্যের ইতিহাসে যে কয়েকজন মহামানব নিজের বীরত্ব, প্রজ্ঞা এবং অনন্য মানবিক গুণাবলীর কারণে যুগ যুগ ধরে অমর হইয়াছেন, তাদের মধ্যে পারস্যের সম্রাট সাইরাস দ্য গ্রেট বা সম্রাট কুরুশ ছিলেন ইতিহাস বিখ্যাত। তিনি কেবল একজন অপরাজেয় সামরিক কমান্ডারই ছিলেন না, বরং ছিলেন এক মহারাষ্ট্রনায়ক, যিনি শক্তির চেয়ে ইনসাফ এবং অত্যাচারের চেয়ে সহনশীলতাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আজ জেনে নেই সেই সময়ের তার জীবন, বিজয়, সাম্রাজ্য এবং ইতিহাসের পাতায় তার চিরস্থায়ী প্রভাবের একটি পূর্ণাঙ্গ এবং বিস্তারিত অধ্যায়ের কথা। আজ থেকে প্রায় 2500 বছর আগে তিনি এমন এক বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন, যা তৎকালীন পৃথিবীর শাসন ব্যবস্থা ও সংস্কৃতির মূল ঘুরিয়ে দিয়েছিল। সাধারণ একজন আঞ্চলিক রাজা থেকে নিজের যোগ্যতা ও অনন্য গুণাবলীর কারণে তিনি বিশ্ব ইতিহাসে মহান বা দ্য গ্রেট উপাধিতে ভূষিত হন। তার নাম প্রাচীন পার্শ্বিক ভাষায় কুরুশ, যার অর্থ সূর্যের মতো দীপ্তিময়। পশ্চিমা বিশ্বে তিনি সাইরাস দ্য গ্রেট এবং হিব্রু বা বাইবেলের ইতিহাসে সম্রাট কুরশ নামে পরিচিত। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 600 জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 559 থেকে 530 অব্দ পর্যন্ত রাজত্ব করেন। প্রায় 29 বছর তিনি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীর সম্রাট ছিলেন। তিনি ছিলেন প্রাচীন পারস্যের একিমেনিস বা আচেমেনিড রাজবংশের প্রতিষ্ঠাতা। পারিবারিক ঐতিহ্যে বা পারিবারিক অবস্থান যদি আমরা দেখি, লক্ষ্য করব ইতিহাসের দিকে, তিনি ছিলেন পারস্যের প্রথম রাজা বা পারস্যের রাজা প্রথম ক্যাম্বাইসেস এবং মিডিয়া সাম্রাজ্যের রাজকন্যা মান্দানের সন্তান। বা আমরা লক্ষ্য করব যে দুই যে সাম্রাজ্য বা অনেক ক্ষেত্রে উচ্চারণ ক্ষেত্রে মান্ডেন বা মান্দানও বলা হয়। এই যে তিনি প্রথম পারস্যের রাজার সন্তান এবং মিডিয়া রাজ্যের রাজকন্যা মাদানের সন্তান, এই যে তার অবস্থান, অর্থাৎ তার ধমনীতে পার্সি এবং মিডিয়ান উভয় রাজরক্ত প্রবাহিত ছিল। সাইরাস দ্য গ্রেটের পারিবারিক জীবন ছিল বেশ সুসংগঠিত। তিনি তার প্রধানা স্ত্রী কাসেন্দেনকে অত্যন্ত ভালোবাসতেন, ইতিহাস থেকে জানা যায়। এই কাসেন্দেন তার মৃত্যুর পর পুরো পারস্য সাম্রাজ্যের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন। প্রধান রানী এই কাসেন্দেন সাইরাস দ্য গ্রেটের প্রধান এবং সবচেয়ে বিখ্যাত স্ত্রীর এই কাসেন্দেন। তিনি ছিলেন পারস্যের একজন সম্ভ্রান্ত রাজপরিবারের কন্যা। এচেমেনিড বংশেরই অন্য শাখা থেকে সাইরাস তাকে গভীরভাবে ভালোবাসতেন।
কাসানদেন যখন মৃত্যুবরণ করেন তখন সাইরাস শোকে ভেঙে পড়েছিলেন এবং তার সাম্রাজ্যের সমস্ত প্রজাকে দীর্ঘকাল ধরে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ দিয়েছিলেন। কোনো কোনো প্রাচীন গ্রিক সূত্রে তার আরেকজন স্ত্রীর নাম অ্যামাইটিস পাওয়া যায়। তিনি ছিলেন মিডিয়া সাম্রাজ্যের রাজকন্যা। তার যে সন্তান ছিল দুজন, সাইরাস দ্য গ্রেট এবং রানী কাসেনদেনের গড়ে দুজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম হচ্ছে ক্যামবাইসেস এবং পরবর্তী পুত্র সন্তানের নাম হচ্ছে বার্দিয়া। এই ক্যামবাইসেস তিনি ছিলেন সাইরাসের বড় সন্তান বা জ্যেষ্ঠ পুত্র এবং পারস্য সাম্রাজ্যের প্রধান উত্তরাধিকারী। সাইরাসের মৃত্যুর পর তিনি পারস্যের পরবর্তী সম্রাট বা দ্বিতীয় ক্যামবাইসেস হিসাবে সিংহাসনে বসেন। তিনি তার বাবার মতো বিশাল সামরিক অভিযান চালিয়েছিলেন এবং প্রাচীন মিশর জয় করে পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। বার্দিয়া তার যে কনিষ্ঠ পুত্র ছিল, তিনি অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী রাজপুত্র ছিলেন। বাবা শাসনামলে তিনি সাম্রাজ্যের পূর্ব দিকের প্রদেশগুলোর গভর্নর বা স্যাট্রাপ হিসাবে দায়িত্ব পালন করতেন। সাইরাসের মৃত্যুর পর তার বড় ভাই ক্যামবাইসেসের সাথে তার ক্ষমতা দ্বন্দ্ব তৈরি হয়েছিল বলে ইতিহাসে পাওয়া যায়। সাইরাস দ্য গ্রেটের গড়ে তিনজন কন্যা সন্তান বা রাজকন্যা তথ্য ইতিহাসে স্পষ্টভাবে পাওয়া যায়। এই তিনজন কন্যা সন্তান হলেন আতুসা, আর্টিস্টোন, আর তারপরে হচ্ছে রেক্সোনা। এই তিনজন কন্যা সন্তান। আতুসা ছিলেন সাইরাসের সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী কন্যা। পারস্যের ইতিহাসে তার রাজনৈতিক ভূমিকা ছিল অপরিসীম। তিনি পরবর্তীকালে পারস্যের বিখ্যাত সম্রাট প্রথম দারিউস এর প্রধান রানী হন। আতুসার গর্ভে পারস্যের আরেক বিখ্যাত সম্রাট জারকেক্স জন্মগ্রহণ করেছিলেন, যার গ্রিস অভিযানের কাহিনী বিশ্ববিখ্যাত। জারকেক্সের দ্বিতীয় কন্যা সন্তান হচ্ছেন আর্টিস্টোন। তিনি সাইরাসের অন্যতম কন্যা ছিলেন বলা যায়। বড় বোন আতুসার মতো তিনিও পরবর্তী সময়ে সম্রাট প্রথম দারিউসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং রাজপরিবারের ক্ষমতা সুসংহত করতে ভূমিকা পালন করেন। রেক্সোনা তার পরবর্তী কন্যা সন্তান। তিনি ছিলেন সাইরাসের সর্বশেষ বা কনিষ্ঠ কন্যা। গ্রিক ঐতিহাসিকদের মতে তার বড় ভাই ক্যামবাইসেস এর সাথে মিশরের অভিযানে অংশ নিয়েছিলেন। সাইরাসের বংশতালিকা যদি আমরা আরও লক্ষ্য করি, বিশ্লেষণ করি, তাহলে দেখব যে সংক্ষেপে এইরকম: পিতা প্রথম ক্যামবাইসেস, মাতা মান্দানে, তিনি মিডিয়ার রাজকন্যা, স্ত্রী কাসেনদেন, ছেলে ক্যামবাইসেস দ্বিতীয় ও বার্দিয়া। ক্যামবাইসেস এবং বার্দিয়া দুইজন ছেলে সন্তান। মেয়েরা হচ্ছে আতুসা, আর্টিস্টোন ও রেক্সোনা। বলা হয়ে থাকে সাইরাস দ্য গ্রেট তার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেছিলেন। ফলশ্রুতিতে তার মৃত্যুর পরও তার সন্তান এবং নাতিরা যেমন দরিউস, জারকেক্স, এই যে নাতিরা ছিল, পরবর্তী কয়েক শতাব্দী ধরে পুরো পৃথিবীর কাঁপানো পারস্য সাম্রাজ্য অত্যন্ত দক্ষতার সাথে টিকিয়ে রেখেছিলেন। সাইরাসের বিজিত যে অঞ্চলগুলো ছিল, সাইরাস দ্য গ্রেট তার সুশৃঙ্খল সেনাবাহিনীর সাহায্যে পূর্ব এবং পশ্চিমের পরাশক্তিগুলোকে পরাজিত করে তৎকালীন বিশ্বের বৃহত্তম সাম্রাজ্য গড়ে তোলেন।
তার বিজিত প্রধান অঞ্চল ও সেগুলোর বর্তমান নামের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের বিষয়গুলো আরও স্বচ্ছ হবে। বর্তমান নাম বিজিত অঞ্চল হচ্ছে যে অঞ্চলগুলো জয় করেন সেগুলো হচ্ছে মিডিয়া সাম্রাজ্য, তারপরে লিডিয়া সাম্রাজ্য, বেবিলিয়ন সাম্রাজ্য, ব্যাকট্রিয়া ও সগদিয়ানা এই সাম্রাজ্যগুলো, তারপরে হচ্ছে সিন্ধু নদের অববাহিকা এই পর্যন্ত ওনার সাম্রাজ্য বিস্তৃত ছিল। বর্তমান মিডিয়ার পূর্বে যে মিডিয়া ছিল তার বর্তমান হচ্ছে যে উত্তর পশ্চিম ইরান, কুর্দিস্তান ও আজারবাইজান অংশ। লিডিয়ার বর্তমান অবস্থা হচ্ছে বর্তমান তুরস্কের পশ্চিমাঞ্চল আনাতোলিয়া। বেবিলিয়ন সাম্রাজ্য বর্তমান ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিন অঞ্চল। ব্যাকট্রিয়া ও সগদিয়ানা বর্তমান আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান। সিন্ধু নদের অববাহিকা যে অঞ্চলটা তিনি জয় করেছিলেন সেটা বর্তমানে পাকিস্তানের পশ্চিমাঞ্চল ও ভারতের সীমান্ত এলাকা। ওনার যে সাইরাস দ্য গ্রেট যে সমস্ত যুদ্ধ পরিচালনা করেন, প্রধানত যে অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় তার জীবনে বহু রক্তক্ষয়ী এবং কৌশলগত যুদ্ধ পরিচালনা করেছিলেন। সবচেয়ে বিখ্যাত তিনটি যুদ্ধ হচ্ছে পাসারগাদের যুদ্ধ, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 550, তারপরে হচ্ছে থিমব্রার যুদ্ধ খ্রিস্টপূর্ব 547, এর পরবর্তীতে হচ্ছে এপিসের যুদ্ধ খ্রিস্টপূর্ব 539। পাসারগাদের যুদ্ধ ছিল সাইরাসের জীবনের প্রথম বড় পরীক্ষা। তিনি নিজের নানা এবং মিডিয়া সাম্রাজ্যের রাজা এস্টিয়াজেসের বা অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে তার নানার যে রাজ্যটা ছিল এই রাজ্যটা তিনি জয় করে নেন। তার নানা হচ্ছে এস্টিয়াজেসের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন। এই যুদ্ধে মিডিয়ান সেনাবাহিনীর একাংশ সাইরাসের ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে তার সাথে যোগ দেন। ফলে মিডিয়া সাম্রাজ্যের পতন ঘটে এবং পারস্যের উত্থান হয়। থিমব্রার যুদ্ধ লিডিয়ার অহংকারী রাজা ক্রিসাসের বিশাল বাহিনীর বিরুদ্ধে সাইরাস এই যুদ্ধে জয় করেন। এই যুদ্ধে সাইরাস এক অনন্য সামরিক কৌশল ব্যবহার করেছিলেন। তিনি ঘুড়সাওয়ার বাহিনীর সামনে উটের বহর দাঁড় করিয়ে দিয়েছিলেন, কারণ উটের গন্ধ সহ্য করতে না পেরে লিডিয়ান ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়। এপিসের যুদ্ধ, এটি ছিল বেবিলিয়ন বিজয়ের চূড়ান্ত যুদ্ধ। টাইগ্রিস নদীর তীরে এই যুদ্ধে সাইরাস বেবিলিয়নের অত্যাচারী রাজা নেবুনিচাদের বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেন এবং বিনা রক্তপাতে বিশ্বের অন্যতম সুরক্ষিত নগরী বেবিলিয়নে প্রবেশ করেন। নেবুচাদনেজার সাথে যুদ্ধে তারপরে লক্ষ্য করব যে পৃথিবীর তিনি কি কাজ বা কি কীর্তি তার রয়েছে। সাইরাস কেবল যুদ্ধ করেননি, বরং পৃথিবী বিনির্মাণে বেশ কিছু যুগান্তকারী কাজ করেছেন। সাইরাস সিলিন্ডার, যা অনেকের কাছে বিশ্বের প্রথম মানবাধিকার সনদ হিসাবে পরিচিত। বেবিলিয়ন জয়ের পর তিনি একটি কাদামাটির সিলিন্ডারে কিছু রাজকীয় ঘোষণা খোদাই করেন, যা বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত। এটিকে জাতিসংঘের পক্ষ থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম মানবাধিকার সনদ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যদিও
ঐতিহাসিকদের মতে এটি প্রধানত প্রচারণামূলক ঘোষণা বা ধর্মীয় সহনশীলতা প্রতিষ্ঠার কথা বলে, যেখানে ধর্মীয় স্বাধীনতা, দাসপ্রথা বিলোপ এবং নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছিল। ইহুদিদের মুক্তি ও উপাসনা নির্মাণও উনি ভূমিকা রাখেন। বিবিলিয়নের বন্দিদশা থেকে লাখ লাখ ইহুদিকে মুক্ত করে তিনি সসম্মানে জেরুজালেমে ফিরে যাওয়ার অনুমতি দেন। শুধু তাই না, নিজের রাজকোষ থেকে অর্থ দিয়ে ইহুদিদের পবিত্র উপাসনালয় বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণও করে দেন। বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য তিনি একে 20টিরও বেশি প্রদেশে বিভক্ত করেন। স্থানীয় যোগ্য নেতাদের গভর্নর হিসাবে নিয়োগ দেন, যা পরবর্তীকালে রোমান সাম্রাজ্যের জন্য মডেল হয়েছিল। তারপরে আমরা আরও ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত সংবাদ এবং সরকারি বার্তা পাঠানোর জন্য তিনি একটি দীর্ঘ ও নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলেন, যা প্রাচীন বিশ্বে প্রথম প্রাতিষ্ঠানিক ডাক বা গোয়েন্দা ব্যবস্থার জন্ম দেয়। রয়্যাল রোড বা উন্নত এই ডাক যোগাযোগ ব্যবস্থা বলা যায়। ইতিহাসের অন্যান্য নিষ্ঠুর বিজয়ী, যেমন যারা ইতিহাসে অনেক নিষ্ঠুরভাবে যারা বিশ্বকে জয় করেছেন, তাদের থেকে সাইরাস ছিলেন সম্পূর্ণ আলাদা। মানুষ তাকে মূলত কিছু বিশেষ কারণগুলোর জন্য আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে। যেমন তিনি কোনো দেশ জয় করার পর সেখানকার মানুষের উপর নিজের পার্শ্বিক ধর্ম বা সংস্কৃতি চাপিয়ে দিতেন না, বরং বিজিত অঞ্চলের স্থানীয় ধর্ম, দেবদেবী ও উপাসনা পদ্ধতির প্রতি গভীর শ্রদ্ধা দেখাতেন এবং মন্দির সংস্কারে সাহায্য করতেন। তিনি বিজিত অঞ্চলের সাধারণ মানুষের উপর কোনো প্রকার লুণ্ঠন বা অত্যাচার করতে তার সেনাবাহিনীকে কঠোরভাবে নিষেধ করেছিলেন। শত্রুপক্ষের আত্মসমর্পণকারী রাজাদেরকেও তিনি হত্যা না করে সসম্মান বা সম্মানের সাথে রাজবন্দী হিসাবে রাখতেন বা অন্য জায়গায়। এরকম ইতিহাস থেকে তার অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। ইহুদিদের প্রতি তার অনন্য দয়ার কারণে হিব্রু বাইবেলে তাকে মসিহ বা ঈশ্বরের অভিষিক্ত ত্রাণকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা কোনো অ-ইহুদি রাজার জন্য এক বিরল সম্মান। এরপরে লক্ষ্য করব যে খ্রিস্টপূর্ব 530 অব্দে সাইরাস দ্য গ্রেট উত্তর পূর্ব সীমান্তে যাযাব যোদ্ধা উপজাতি ম্যাসাগেটাইদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেন। মাসাগেটাইরা যখন এই যুদ্ধে তাদের রানী টুমিরিসের সাথে লড়াই হয়, এটি ছিল তার জীবনের শেষ যুদ্ধ। তবে সাইরাসের মৃত্যু নিয়ে প্রাচীন ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এই বিস্তারিত গল্প বলেছেন। অন্য কিছু সূত্রে বলা হয়েছে যে তিনি যুদ্ধে আহত হয়ে মারা যান, কিন্তু পারস্যরা জয়ী হয়। আবার কেউ কেউ মনে করেন তিনি শান্তিতে নিজের রাজধানীতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার মরদেহ পারস্যের পবিত্র রাজধানী পাসারগাদে নিয়ে আসা হয়। সেখানে পাথর দিয়ে তৈরি একটি সাধারণ কিন্তু অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং দৃষ্টিনন্দন পিরামিড সদৃশ সমাধিতে তাকে সমাহিত করা হয়। আলেকজান্ডার দ্য গ্রেট যখন পারস্য জয় করেছিলেন,
তিনিও সাইরাসের এই সমাধিতে এসে গভীর শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এই সমাধিটি আজও ইরানের মাটিতে অক্ষত অবস্থায় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান হিসাবে টিকে রয়েছে। সাইরাস দ্য গ্রেট কেবল একটি বিশাল পারস্য সাম্রাজ্যের মানচিত্র তৈরি করেননি, বরং তিনি বিশ্বকে শিখিয়েছিলেন কিভাবে পরম ক্ষমতা হাতে থাকার পরও বিনয়ী, দয়ালু এবং সহনশীল হওয়া যায়। তরবারির জোরে সাম্রাজ্য জয় করা সম্ভব, কিন্তু মানুষের মন জয় করতে প্রয়োজন ইনসাফ ও ভালোবাসা। সাইরাস ছিলেন এরই জীবন্ত প্রতীক। 2500 বছর পার হয়ে গেলেও তার প্রবর্তিত মানবাধিকারের মূল বাণী আজও আধুনিক পৃথিবীর জন্য এক পরম আদর্শ। ক্ষমতা ও মানবতার এমন অপূর্ব সংমিশ্রণ ইতিহাসে সত্যিই বিরল, আর এই কারণেই তিনি চিরকাল মানবজাতির হৃদয়ে মহান হয়ে থাকবেন। সাইরাস দ্য গ্রেট সম্পর্কে আজ এ পর্যন্ত।